এই সমাজে কিছু অপরাধ আছে যেগুলো দিনের আলোতে দেখা যায় না, কিন্তু অন্ধকারে নীরবে হাজারো জীবন ধ্বংস করে দেয়। আজকের গল্প এমন এক নারীর, যিনি ভয়কে ভয় পান না, অন্যের সামনে মাথা নত করেন না, আর অপরাধীদের জন্য হয়ে ওঠেন দুঃস্বপ্ন। তিনি কোনো সাধারণ পুলিশ নন, তিনি শিবানী শিবাজি রায়। একদিকে নির্মম অপরাধের জাল, অন্যদিকে একা দাঁড়িয়ে থাকা এক নারী অফিসার, যার কাছে আইন শুধু চাকরি নয়, এটা তার শপথ। আজ আমরা জানবো কিভাবে একজন নারী পুরো অপরাধ জগৎকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। চলুন শুরু করা যাক এক সাহসী নারীর ভয়ঙ্কর লড়াইয়ের গল্প। গল্পের শুরু হয় বুলান নামের একটি শহরে। সেখানে এক জায়গায় দুইটি মেয়ে লুকোচুরি খেলছিল। খেলার এক সময় একটি মেয়ে আরেকটিকে খুঁজে পায় না। সে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখে কয়েকজন লোক মিলে সেই মেয়েটিকে জোর করে একটি গাড়িতে তুলছে। দৃশ্যটি দেখে সে ভয় পেয়ে যায়। ভয়ে পালিয়ে না গিয়ে সে দ্রুত একটি গাছে উঠে পড়ে এবং গাড়িটির দিকে একের পর এক ঢিল ছুটতে থাকে। এরপর সিন নিয়ে যাওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে। সেখানে অনেকগুলো মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসে একদল কিডন্যাপারদের লিডার সব ভিকটিমদের উদ্দেশ্যে বলে, আজ রাতেই শুধু তোমরা এখানে থাকবে, তারপর তোমাদের চালান দেওয়া হবে। মোট 30 জনকে অপহরণ করে সেখানে নিয়ে আসা হয়েছে। এক কিডন্যাপার আবার ভিকটিমের একজনকে উঠিয়ে তার সাথে খারাপ কিছু করার জন্য আরেকটা জায়গা নিয়ে আসে। সেই সময় দেখা যায় ভিকটিমদের দলে ছদ্মবেশে ঢুকেছে সিনিয়র এসপি শিবানী রায়। এমনকি তার টিমও আশেপাশেই আছে। শিবানী এবার টিমের সাথে রেডিও সিগন্যালের মাধ্যমে কানেক্ট ছিল, তাই টিমকে দ্রুত আসতে বলে। তবে টিম ঠিকমতো লোকেশন ট্র্যাক করতে পারছিল না। এদিকে শিবানী টিমের সাথে কথা বলতে থাকলে এক কিডন্যাপার তা শুনে শিবানীর কাছে আসে। শিবানী তখন একা সবার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু এর মধ্যে কিডন্যাপারদের লিডার এক ভিকটিমকে ধরে গুলি করে। আর তখনই শিবানীর টিম মেম্বাররা চলে আসে সেখানে এবং গুলি করে লিডারকে মেরে ফেলে। গুলি শিবানীর খুব কাছ দিয়ে গেলে শিবানী তার টিমের একজনকে বলে, তোমাদের ট্রেনিং দেখে ঠিক নেই, একটু হলে গুলি তো আমাকে আঘাত করতো। সিন এরপর নিউ দিল্লিতে নিয়ে আসলে দেখা যায় যে মেয়েটা কিডন্যাপ হয়েছে সে কোনো সাধারণ কেউ নয়, তুর্কিতে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনারের মেয়ে। সে আবার মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপার নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। ওয়াইফও তাকে খুব চাপ দেয় মেয়েকে দ্রুত ঘরে নিয়ে আসতে। হাই কমিশনার জানায়, আমার হোম মিনিস্টারের সাথে কথা হয়েছে, তারা দ্রুত সবকিছু দেখছে। সেই সময় হাই কমিশনারের নিউজে শিবানীর সাহসিকতার মাধ্যমে 30 জন ভিকটিমকে হিউম্যান ট্রাফিকিং নিউজটা দেখে সিদ্ধান্ত নেয় তার মেয়ে নিখোঁজের কেসটাও শিবানীকেই দিবে। এজন্য শিবানীকে পুলিশের হেডকোয়ার্টারে রাখা হয়। শিবানী আসলে তাকে এসআই বানানো হয়। সেই সাথে হাই কমিশনারের মেয়ে রোহানি নিখোঁজের কেসটাও তাকে দেওয়া হয়। এই কেসে তাকে একটা স্পেশাল টিমও দেওয়া হয়। শিবানী কেসটা পেয়ে একে সিদ্ধান্ত নেয় ক্রাইম সিন তার আগে কেউ দেখতে পারবে না। শিবানী চলে আসে ক্রাইম সিনে। এসে জানতে পারে শুধু রোহানি নয়, হাই কমিশনারের বাড়ির কেয়ারটেকারের মেয়ে ঝিমলিও একসাথে কিডন্যাপ হয়েছে। শিবানী কুকুর দিয়ে তল্লাশি চালালে একটা জায়গায় এক পুতুল পায়। অন্যদের ধারণা পুতুলটা কিডন্যাপিং এর সময় ছুঁড়ে মারা যায়, কিন্তু শিবানী জানায় এটা অন্য কিছু। তার ধারণা খেলার সময় পুতুলটা এখানেই রেখে খেলা করছিল দুজন। এরপর এক জায়গায় শিবানীর ধস্তাধস্তির অনেক চিহ্ন পাওয়া যায় এবং সেখানে কিছু কাচের টুকরো পাওয়া যায়। এতে বুঝতে পারে ঝিমলি গাছ থেকে গাড়িতে ঝিল মারলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তখনই কিডন্যাপারদের চোখ ঝিমলির উপর গিয়ে পড়ে। ঝিমলিকে ধরার সময় ধস্তাধস্তি হয়, যেগুলোর চিহ্ন মাটিতে স্পষ্ট। শিবানী এরপর টিমকে গাড়ির চাকার ফুটপ্রিন্ট ল্যাব থেকে সংগ্রহ করতে বলে, তাহলেই তারা সবকিছু বের করতে পারবে। ক্রাইম সিন দেখা শেষে শিবানী পুলিশের আইজি এবং ভিকটিম পরিবারের সামনে বলে এটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস নয়। যেহেতু কিডন্যাপাররা এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেননি, তার মানে কিডন্যাপাররা আসলে জানে না তারা কার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। যখন জানতে পারবে তখন রুহানিকে মেরেই ফেলবে। এই কথাগুলো শুনে ভিকটিম পরিবার ইমোশনাল হয়। শিবানী জানায়, আজ রাতের মধ্যে কিডন্যাপারদের ফোন করানোতে ব্যস্ত করছি। এই পর্যায়ে কিডন্যাপারদের দেখানো হয় তারা সিটের মধ্যে দুজনকে কিডন্যাপ করে একজনের কাছে নিয়ে আসে। কিডন্যাপারদের ডিল হয়েছিল 15 লাখ টাকা, কিন্তু তারা পায় 10 লাখ। এতে দুই পক্ষের মধ্যে কিছুটা মনোমালিন্য চলে। এর মধ্যে নিউজে হাই কমিশনারের মেয়ের কিডন্যাপের ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। হাই কমিশনার লাইভে এসে জানায়, কেউ যদি আমার মেয়ের সন্ধান দিতে পারে তাহলে সে পাবে 2 কোটি।
এই নিউজটা কিডন্যাপাররাও দেখে, কিন্তু তারা ভিকটিমদের হ্যান্ড ওভার করেছে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আম্মার লোকদের কাছে। এখন তারা কি আম্মার সাথে পাঙ্গা নেবে? তো এরপরেই দেখানো হয় আম্মাকে। আম্মা গাড়ি থেকে নেমে মৃত এক বাচ্চাকে পলিথিনে করে একটা এলাকায় নিয়ে আসে। আম্মার আগমনে পুরো এলাকাবাসী ভয় পেয়ে যায়। মূলত আম্মা ছোট বাচ্চাকে তার মায়ের কাছে নিয়ে আসে। আম্মা ছোট বাচ্চাকে নিয়ে ভিক্ষার ব্যবসা করায়। শুধু তাই নয়, ভিক্ষার আদলে আফিং স্মাগলিংও করে। আম্মা মৃত বাচ্চার মাকে একসাথে 2 বছরের টাকা দেয়, সাথে আরও বলে, তুই তো এখন 3 মাসের প্রেগনেন্ট, তাড়াতাড়ি পয়দা কর, তাকে দিয়েও কাজ করাতে হবে। এরপর গাড়িতে এসে হাই কমিশনারের মেয়ে কিডন্যাপ এবং কেসের দায়িত্ব যে শিবানীকে দেওয়া হয়েছে, এই নিউজটা দেখে তার মাথা ঘুরে যায়। সে আসলে জানতো না ভিআইপি কাউকে তুলে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে আম্মার 2 লোক রোহানি এবং ঝিমলির ব্লাড টেস্ট করে, যেখানে রোহানের ব্লাড পজিটিভ এবং ঝিমলির নেগেটিভ আসে। সেই সময় কিডন্যাপাররা সেখানে এসে এলো পাথারি গুলি করে রোহানিকে নিয়ে যায়। তখনই আম্মার ফোন আসলে গুলি খেয়ে আহত অবস্থায় আমার ফোন ধরে আম্মার লোক। ফোন ধরা মাত্রই আম্মা বলে, তোরা কাকে ধরে এনেছিস? দ্রুত হাই কমিশনারের মেয়েকে মেরে ফেল, তা না হলে বড় ফাঁসা ফেসে যাব। আমার লোক ভাঙা গলায় বলে, যারা 2 মেয়েকে ধরে নিয়ে এসেছিল তারা হাই কমিশনারের মেয়েকে ধরে নিয়ে গিয়েছে, অন্যজন আমাদের কাছেই আছে। এটা শুনে আম্মা ভীষণ চিন্তায় পড়ে যায়। জিজ্ঞেস করে, কার ব্লাড গ্রুপ কি? আমাকে জানানো হয় হাই কমিশনারের মেয়ের পজিটিভ, আর যে আমাদের কাছে আছে তার নেগেটিভ। আমাদের কাছে আম্মা জানায় আমাদের হাতে 96 ঘন্টা আছে, এর মধ্যে হাই কমিশনারের মেয়েকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। আম্মা এরপর নবাব নামে একজনকে ফোন করে হেল্প চায়। অন্যদিকে রাত গভীর হওয়ার পরেও কিডন্যাপারদের কল না আসায় টেনশনে পড়ে যায় হাই কমিশনার। শিবানী জানায় ফোন আসবেই। একটু পরেই দেখা যায় হাই কমিশনারকে কল করেছে কিডন্যাপার। শিবানীর 2 মেয়ের বেঁচে থাকা নিশ্চয়তার ব্যাপারে হাই কমিশনারকে দিয়ে জানতে চাইলে হাই কমিশনার শুধু তার মেয়েরই খবর নেয়, কিন্তু কিডন্যাপার জানায় বেঁচে আছে, তবে একে মেট্রো স্টেশনে নির্দিষ্ট জায়গায় টাকা রাখতে হবে, তাহলেই মেয়েকে পাবেন। হাই কমিশনার তার মেয়েকে জীবিত অবস্থায় দেখতে চায়, দেখার পর সে টাকা দিবে। কিডন্যাপার ফোন কেটে দেয়। হাই কমিশনার শুধু নিজের মেয়েকে নিয়ে কথা বললে শিবানী রাগ দেখায়। কমিশনার বলে, তোমরা আমাকে নিয়ে যা ইচ্ছা ভাবো, আমি শুধু আমার মেয়েকে নিয়েই ভেবেছি। শিবানীর উপর উল্লেখ করে কিডন্যাপাররা কোন টেলিফোন বুথ থেকে কল করেছিল আর রুহানিকে অন্য কোনো জায়গায় রেখে এসেছিল। এইবার কিডন্যাপাররা অন্যের ফোন চুরি করে সেই ফোন থেকে কল করবে। এর মধ্যে শিবানীর টিম কিডন্যাপাররা কোন এলাকায় টেলিফোন বুথ থেকে বের হয়েছিল সেটা বের করলে শিবানী দ্রুত সেখানে টিম পাঠায়, কিন্তু সে লোকেশন কাউকেই পায় না। দূর থেকে আবার কিডন্যাপাররা সোয়ার টিমকে ঠিকই দেখতে পাচ্ছিল। তাদেরকে দেখে বলে, আমরা টাকাও নেব, সাথে মেয়েকেও দেব না। হাই কমিশনারের পর টাকা নিয়ে সে নির্দিষ্ট মেট্রো স্টেশনে আসে। পিছু পিছু শিবানী ও তার পুরো টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। একটু পরেই কমিশনারকে কিডন্যাপাররা কল দিয়ে রোহানিকে জীবিত অবস্থায় দেখায় আর নির্দিষ্ট জায়গায় টাকার ব্যাগটা রাখতে বলে। কমিশনার নিরুপায় হয়ে সেটাই করে। শিবানী তার টিম নিয়ে ভিডিও কলে লোকেশন সার্চ করে কাউকেই পায় না। এতে শিবানী বুঝতে পারে ভিডিও কলটা আসলে রেকর্ড ভিডিও ছিল, কিডন্যাপাররা ভালো খেল খেলেছে। একটু পরে শিবানী জানতে পারে মেট্রো স্টেশনে বোমা রেখে যাওয়া হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ এটার অ্যানাউন্সমেন্ট করলে সবাই এদিক ওদিক হয়ে ছোটাছুটি শুরু করে। ছোটাছুটির মধ্যে শিবানী দেখতে পায় একজন টাকার ব্যাগ উঠিয়ে পালাচ্ছে। শিবানী তাকে ধরে ফেলে। তারপর টিমকে জানায় কিডন্যাপাররা রুহানিকে নিয়ে স্টেশনের বাইরে গিয়েছে। এক লেডি পুলিশ কিডন্যাপার এবং রুহানিকে একসাথে বাইরে দেখতে পায়, তাই কিডন্যাপারকে ধরতে আসলে কিডন্যাপার লেডি পুলিশকে আঘাত করে রুহানিকে নিয়ে স্টেশন থেকে পালিয়ে যায়। একজনকে ধরে নিয়ে আসার পর পুলিশ মারতে থাকলে শিবানী রুমে ঢুকে। তারপর ভালো ব্যবহার আর পরিবারের ভয় দেখিয়ে সবকিছু বের করে নেয়। কিডন্যাপার জানায়, আমার আম্মার জন্য কিডন্যাপ করতে গিয়েছিলাম। আম্মা হচ্ছে কুসুমপুরের গ্যাংস্টার। 8 থেকে 9 বছরের মেয়েদের সে ধরে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করে। এখন পর্যন্ত 9 জনের কিডনিও তো সে স্টক মার্কেটে বিক্রি করে দিয়েছে। এইসব শুনে শিবানী জিজ্ঞেস করে, রোহানি এবং ঝিমলির কিডনিও কি বিক্রি করে দিয়েছে? কিডন্যাপার জানায় না। সে আরও জানায়, ঝিমলি তো আমাদের কাছে নেই। 2 কোটির প্রচারণা শুনিয়ে আমরা আমার লোকজনের থেকে রোহানিকে তুলে নিয়ে এসেছি। এইটা শুনে শিবানী জিজ্ঞেস করে, রুহানিকে এখন কোথায় পাওয়া যাবে? কিডন্যাপার জানায়, পিঙ্কুর কাছে। এই পিঙ্কু আবার সারাদিন 3 পাত্তি খেলে টাকা ওড়ায়। এসব ডিটেলস কেসটিতে বেশেলফ করে শিবানীকে। অন্যদিকে আম্মা আসে ঝিমলির কাছে। ঝিমলির কিডনি হচ্ছে নেগেটিভ। আম্মা ঝিমলির কাছে এসে বসে কথার ফাঁদে ফেলে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে।
অন্যদিকে শিবানী দেখা করতে আসে লেডি পুলিশ ফাতেমার কাছে, যাকে আহত করে কিডন্যাপাররা পালিয়ে গিয়েছিল। ফাতেমার সবকিছু শিবানীকে জানায়, উল্লেখ করে কিডন্যাপার ছিল 3 জন। কেসটিতে সাহায্য করতে চায়। আমার কথা সামনে আসায় শিবানী বিভিন্ন এলাকার নিখোঁজ ফ্যামিলির লিস্ট বানাতে বলে। তদন্তের জন্য থানায় থানায় সিআইডি অফিসার নিয়োগ দেয়। শিবানীকে একটা ব্যাপার খুবই ভাবায়, আম্মা এত বড় একজন গ্যাংস্টার, কিন্তু তাকে ট্রেস করতে পারে না কেন কেউ। এক অফিসার বলে সে বিভিন্ন শহরে অনেক লোকদের নিয়ে কাজ করায়, রাস্তার ভিক্ষুকও তারই লোক। শিবানীকে আরও একটা ব্যাপার ভাবায়, সেটা হচ্ছে আম্মা কেন 8-9 বছরের গরিব মেয়েদেরকে টার্গেট করে। অফিসার জানাই হতে পারে গরিব পরিবারগুলো দুর্বল, তাই শিবানীর সকল অফিসারদের জানিয়ে দেয় যেভাবেই হোক আমার কাছে পৌঁছাতে হবে। শিবানী সেদিন বাড়ি আসলে সারপ্রাইজ হয়ে যায়। মুম্বাই থেকে সারপ্রাইজ দিতে শিবানীর কাছে চলে এসেছে তার হাজব্যান্ড বিক্রম। বিক্রমকে কাছে পেয়ে শিবানী খুবই খুশি হয়, বিক্রম খুশি হয়। কিন্তু একটু পরেই শিবানীর ফোনে একটা অফিসারের কল আসে। অফিসার জানায় আমরা আমার 2 শুটারের খোঁজ পেয়েছি। শিবানী ফোন পেয়ে আবার অফিসে চলে যায়। তারপর 2 শুটারকে ধরে রাখে কষে। শিবানী জানায় এদের মাধ্যমে আম্মার কাছে আমরা পৌঁছতে পারবো। পরের দিন শিবানী টিম নিয়ে 2 শুটারের পিছু নেয়। শুটাররা আসে একটা ট্রাস্টে, এসে আম্মার সাথে ফোনে কথা বলে। আম্মা একজনকে মেরে ফেলার নির্দেশ দেয়। শিবানী সেটা শুনতে পেয়ে 2 শুটারকে গুলি করে মেরে ফেলে। শুটাররা আসলে ট্রাস্টের মালিক রামায়ণ অর্জুনকে টার্গেট করছিল, কারণ তিনি অনেক গ্যাংস্টারকে ধরে জেলে ঢুকিয়েছিলেন। তাই চারিদিকে অনেক শত্রু তার। এই যাত্রায় শিবানীর জন্য বেঁচে যায় সে। শিবানী তাই রামায়ণ অর্জুনের কাছ থেকে হেল্প চায়। যেহেতু সে আম্মার গ্যাংয়ের পেছনেও লেগেছিল, তাই কেসটিতে শিবানীর রামায়ণকেও সাথে নেয় এবং আম্মার বিভিন্ন আস্তানায় রেড দেয়। এক জায়গায় অনেক ছোট বাচ্চাও পেয়ে যায় শিবানী। এই বাচ্চাগুলোকে দিয়ে আম্মা ভিক্ষা করাচ্ছিল। শিবানী এরকম আম্মার পেছনে লেগে থাকলে অফিসাররা তলব করে শিবানীকে, আর বলে রুহানিকে খোঁজা বাদ দিয়ে কেন সে গ্যাংয়ের পেছনে লেগেছে। শিবানী জানায় সে রুহানিকে খুঁজছে। রুহানি আছে পিঙ্কু নামে একজনের কাছে, যে জুয়া খেলায় সবসময় মত্ত থাকে। তার টিম পিঙ্কুর পেছনে লেগে অফিসাররা অন্য কিছু বাদ দিয়ে রুহানিকে একে উদ্ধার করার নির্দেশ দেয়। এর মধ্যেই বিক্রম বাড়ি আসলে বেডে দেখে শিবানী শুয়ে আছে। শিবানীকে তুলতেই দেখতে পায় আসলে শিবানী নয়, আম্মা বেডে শুয়ে আছে। শিবানীর কাছে ইনফরমেশন আসে আম্মাকে তার বাসার দিকে কেউ যেতে দেখেছে। শিবানী বাসায় এসে দেখে তার দরজা বন্ধ, তাই পিস্তল নিয়ে অ্যালার্ট হয়। শিবানী পিস্তল নিয়ে বাসায় ঢুকতেই দেখে আম্মা রুমের মধ্যে বসে আছে। শিবানী আম্মার দিকে পিস্তল তাক করতে আম্মা বলে আমাকে মারলে কিন্তু ঝিমলিও মরবে, ঝিমলি আমার কাছে আছে। শিবানী এরপর জিজ্ঞেস করে আমার বাড়িতে কি করছো। আম্মা জানায় তুমি আমার আস্তানায় রেড দেবে আর আমি তোমার বাড়িতে আসবো না। আম্মা এরপর তার জীবনের কাহিনী শোনায়। সে বলে 13 বছর বয়সে তাকেও কিডন্যাপ করা হয়েছিল। পথে পুলিশ গাড়ি আটকায় ঠিকই, কিন্তু ঘুষ নিয়ে ছেড়ে দেয়। আমার এক কিডনিও নিয়ে ফেলে আরগান মাফিয়া। সেখান থেকে আম্মা হয়ে ওঠে গ্যাংস্টার। আম্মা এসব শিবানীকে জানালে শিবানী জিজ্ঞেস করে আমাকে কেন জানাচ্ছ। আম্মা বলে নেক্সট টাইম যেন আমার আস্তানায় না প্রবেশ করা হয়। শিবানী বলে তুমি আমাকে আটকানোর কে। আম্মা বলে তোমার হাজবেন্ড মুম্বাইয়ে ভালোই ছিল, কেন যেখানে আসলো। হাজবেন্ডের কথা শুনে শিবানী দৌড়ে রুমে আসে। এসে দেখে বিক্রম অজ্ঞান অবস্থায়। শিবানী বিক্রমকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পরপরই খবর আসে পিঙ্কু সহ অন্য কিডন্যাপাররা অন্য একটা হোটেলে অবস্থান করছে। সেখানে পিঙ্কু জুয়ায় মত্ত হলেও 303 নম্বর রুমে অন্য কিডন্যাপারদের কাছে রুহানি আছে। লোকেশনটিতে আগেই চলে আসে রামায়ণ এবং ফাতিমা। শিবানী এসে সোয়ার টিমের অপেক্ষা করে, কিন্তু সোয়ার টিম আসতে দেরি দেখে ফাতেমাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। রামায়ণও তাদের সাথে ভেতরে যেতে চাইলে শিবানী উল্লেখ করে এটা কোনো রেড নয়, এটা অপারেশন, তাই তুমি নিরাপদেই থাকো। শিবানী ফাতেমাকে নিয়ে হোটেলের ম্যানেজারের কাছে এগিয়ে আসে। তারপর ম্যানেজারকে সাথে নিয়ে 303 নম্বর কক্ষের দিকে এগোতেই 303 নম্বর থেকে এক কিডন্যাপার বের হয়ে পিঙ্কুর কাছে যেতে থাকলে ফাতেমাকে দেখে সে চিনে ফেলে। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। গোলাগুলির আওয়াজ শুনে রামায়ণের ভেতরে প্রবেশ করে। ফাতেমা গুলিবিদ্ধ হয়ে আহত হলে রামায়ণ ফাতেমার কাছে আসে। ফাতেমা রামায়ণকে জানায় 303 নম্বর রুমের রুহানি আছে, তাকে বাঁচাও, কিন্তু সাবধান সেখানেও এক কিডন্যাপার আছে। রামায়ণ ভেতরে প্রবেশ করতেই কিডন্যাপার রামায়ণের হাতে গুলি করে। রামায়ণ ধস্তাধস্তি করে কিডন্যাপারকে মেরে ফেলে। শিবানীও বাইরে 2 কিডন্যাপারকে মেরে ফেলে। কিন্তু এই পর্যায়ে আসে গল্পের বড় টুইস্ট। রামায়ণ আসলে রুহানিকে বাঁচাতে নয়, তাকে মারতে এসেছে।
এবং মুখ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মেরেও ফেলে। শিবানী সবাইকে মারার পর 303 নম্বর রুমে ঢুকতে রামায়ণ অভিনয় শুরু করে দেয়। কান্নারত অবস্থায় বলে, আমি রুহানিকে বাঁচাতে পারিনি, তারা গিয়ে রুহানিকে মেরে ফেলেছিল। রুহানের মৃতদেহ দেখে শিবানী একদম স্তব্ধ হয়ে যায়, একদম ভেঙে পড়ে। রুহানির বাবা মা রুহানের নিথর দেহ দেখে একদম কান্নায় ভেঙে পড়ে, যা চুপচাপ দেখে শিবানী। অন্যদিকে রামায়ণ আসে আম্মার কাছে। আম্মা রামায়ণের মুখে হাত বুলিয়ে দিয়ে বলে, এত রিস্ক কেন নাও? নিশ্চয়ই মনে আছে আমার নবাব নামে একজনের কাছে হেল্প চেয়েছিল। এই নবাব আসলে রামায়ণ। রামায়ণ যখন জানতে পারে কেসটা শিবানী হ্যান্ডেল করছে, আম্মার 2 শুটার তাকে মারার জন্যই হায়ার করে। প্ল্যান হচ্ছে শিবানীর সাথে থেকে রুহানিকে 96 ঘন্টার মধ্যে মেরে ফেলা। রুহানের কিডনি পজিটিভ। যদি রুহানি শিবানীর হাতে পড়ে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তাই রামায়ণ শিবানীর সাথে থেকে শিবানীর অগোচরে রুহানিকে মেরে ফেলে। আম্মা রামায়ণকে আবারও বলে, তুমি এরকম রিস্ক কেন নাও? রামায়ণ জানায় স্টক মার্কেটে কিডনির দাম অনেক, রিস্ক না নিলে টাকা আসবে কোথা থেকে? অন্যদিকে শিবানী হসপিটালে স্তব্ধ হয়ে বসে থাকে। তখন বস এসে শিবানীকে বলে, অপারেশনের সময় এরকম হয়, তাই আফসোস করার কিছুই নেই। গুলিবিদ্ধ হয়ে ফাতেমা আশঙ্কার বাইরে। আপাতত এটাই খুশির খবর। 3 ঘন্টা পর তোমার হাজব্যান্ডের জ্ঞান ফিরবে, তাই তার পাশে গিয়ে একটু বসো। শিবানী সবকিছু চুপচাপ শুনে যায়। একটু পরে আম্মা কল করে শিবানীকে। কল করে বলে, কি রোহানিকে বাঁচাতে পারলে না তো? তোমরা আসলে বড় নাম দেখে কেস নাও। ঝিলমিল তো আমার কাছে, কই তার তো খবর নিলে না? তোমাদের মতো পুলিশদের আমার দেখা হয়ে গিয়েছে। তোমাদেরকে আমরাও রাস্তায় টাকা দেই, তোমরা শুধু ঘুষ খাও। শিবানীর সব কথা শুনে বলে, হয়তো পুলিশ ঘুষ খায়, কিন্তু আমি নই। আমি কোনো কিছুর অর্ডার ছাড়াই ঝিলমিলকে বাঁচাতে যাব। এই তো যদি তোমার লাশের উপর পা রাখতে হয় তাও শ্রেয়। আমি ঝিলমিলকে উদ্ধার করতে যাচ্ছি, প্রস্তুত থেকো। আমাকে থ্রেট দেওয়ার পরে শিবানী এনআইএ অফিসে এসে সব অফিসারদের সাথে মিটিং করে, যেখানে লক্ষ্য একটা আমাকে ধরে ফেলা। এই মিটিংয়ের মধ্যে শিবানীকে তার বস ইশারায় কাছে ডাকে আর বলে, তোমার কেস ছিল রোহানিকে উদ্ধার করা, সেটা সলভ হয়েছে, যদিও বাঁচাতে পারোনি। শিবানী জানায়, গত 3 মাসে 93 জন 8 থেকে 9 বছরের মেয়ে নিখোঁজ হয়েছে। মোটা অঙ্কের টাকা দিয়ে কিডন্যাপিং করাচ্ছে আম্মা। এরকম সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কেন কেস কন্টিনিউ করব না? সবকিছু শোনার পরেও বস শিবানীকে কেস থেকে দূরেই থাকতে বলে। ভাঙা মন নিয়ে শিবানী বিক্রমের কাছে এসে বলে, জীবনের প্রথমবার মনে হচ্ছে আমি পুলিশের পোশাক পরে ভুল করলাম। বিক্রম বলে, তোমার সাহসিকতা শুধু ওই পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি তার চেয়েও ঊর্ধ্বে। বিক্রমের কাছ থেকে এসব কথা শুনে কিছুটা উজ্জীবিত হয় শিবানী। শিবানী এরপর আসে রুহানির পোস্টমর্টম করা ডাক্তারের কাছে। ডাক্তার জানায়, রুহানিকে গলা চেপে ধরে মারা হয়েছে। শরীরে ইনজেকশনের তো দাগ আছে, কিন্তু শরীরে কোনো কেমিক্যাল পাওয়া যায়নি। এর মধ্যে ফাতেমা শিবানীকে ফোন করে জানায়, পূজা নামের এক মেয়ে রাস্তায় পড়েছিল, তাকে এক হসপিটালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ এক মেয়ের মধ্যে পূজাও সামিল। শিবানী ফাতিমা মাকে নিয়ে আসে অন্য একটা জায়গায়, সরকারি হসপিটালে। ডক্টর জানায়, পূজা আজকে রাতেই মারা যাবে। প্রথমে আমরা ভাবি পূজা হয়তো কোনো সাধারণ ক্ষত নিয়ে এসেছে, কিন্তু পরে যাচাই করে দেখা গেল লজ্জাস্থানে অনেক ক্ষত। তাকে কোনো ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে সেটাও নয়, হাতে অনেক ইনজেকশনের দাগ। বিশ্বাস করার মতো না হলেও পূজা এখন ক্যান্সারের 4 নম্বর স্টেজে। এত কম বয়সে ক্যান্সারের 4র্থ স্টেজে যাওয়া ইম্পসিবল। কোনো না কোনো ভাইরাস দিয়ে ক্যান্সারের 4র্থ স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। এইসব শুনে চমকে যায় শিবানী। শিবানী এরপর পূজার কাছে গেলে দেখতে পায় পূজা পিশাচের মতো ছবি আঁকছে। শিবানী আম্মা বলতেই পূজা যেন আচমকা চমকে ওঠে। তখন পূজার থ্রোতে দেখানো হয় নিষ্ঠুর এক গল্প। পূজা সহ আরও 2 জনের কিডনি পজিটিভ হলে আম্মা তাদের মেরে চিতায় জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তাই 3 জনকে নিয়ে আসা হয় ইলেকট্রনিক চিতার কাছে। হঠাৎ পূজা জেগে ওঠে। তারপর 2 জনকে উঠানোর চেষ্টা করলে কেউই ওঠে না, তাই পূজা আড়ালে চলে যায়। তারপর আড়াল থেকে তার সাথীর 2 জনকে আগুনে শুধু পুড়তে দেখে, আর এটা দেখে তার চোখ কপালে উঠে যায়। শিবানীর পর পূজাকে জিজ্ঞেস করে, অন্য সব বাচ্চাদের কোথায় রাখা হয়েছে? পূজা কিছু বলার আগে মুখ দিয়ে রক্ত আসে এবং একটু পরেই সে মারা যায়। পূজাকে হারিয়ে আরও বিষণ্ণ হয়ে যায় শিবানী। তারপরও পূজার আঁকা চিত্রকর্মগুলো দেখতে থাকলে কুকুরের ছবিতে চোখ আটকে যায়। এই কুকুরের ছবি সে রামায়ণ অর্জুনের ট্রাস্টে দেখেছে, এমনকি ট্রাস্টের সিম্বল ওই কুকুর। তাই ব্যাপারটা খটকা লাগে শিবানীর। ওই এলাকার ট্রাস্টে যায়, গিয়ে দেখে জায়গাটা অত্যন্ত নোংরা।
এবং চাবি ঝোলানো। ভেবে নেয় এ ট্রাস্টে পূজাকে রাখা হয়েছিল। এইবার শিবানী রামায়ণের পুরো ডিটেলস বের করার নির্দেশ দেয়। ফাতিমা শিবানীকে বলে, আমার শুটার তো রামায়ণকে মারার জন্য এসেছিল, তাছাড়া অনেক গ্যাংদের পুলিশের কাছে ধরেও দিয়েছিল, সেরকম কিছু কেমনি করতে পারে। শিবানী জানায়, রামায়ণ আসলে মুখোশ পরে আম্মার শত্রুদের শেষ করছিল, আমার উপর কখনো অ্যাকশন নেয়নি। এর মধ্যে স্কুল থেকে রামায়ণের গার্জিয়ানের নাম বের করে শিবানী। স্কুলে গার্জিয়ানের নাম দেওয়া হয়েছে কালাম। শিবানী কালামকে ছদ্মবেশে ধরে নিয়ে আসে একটা জায়গায়। কালাম এই অবস্থায় পরিচয় দেয়, সে হচ্ছে আম্মার ডান হাত। কালামকে রামায়ণ অর্জুনের কথা জিজ্ঞেস করতেই সে চুপ হয়ে যায়। তারপর বলে, আম্মার গ্যাংয়ে আমি পিশাচ দেখেছি, ভূত দেখেছি, কিন্তু ছোট রামায়ণ অর্জুনকে যখন নিয়ে আসা হলো তখন পুরো ধারণা বদলে যায়। সিন এই পর্যায়ে নিয়ে যাওয়া হয় 20 বছর পেছনে। অন্যদের সাথে রামায়ণকে ধরে নিয়ে আসা হয় আম্মার গ্যাংয়ে, সবাইকে দিয়ে ভিক্ষা করাবে। এজন্য নিজেদের মধ্যে চুজ করতে বলে, তারা চোখ বন্ধ করে ভিক্ষা করবে নাকি হাত কেটে। সবাই অন্ধের দিকে যায়, কিন্তু রামায়ণ আসে হাত কাটার দিকে। কালাম রামায়ণের হাত কেটে দেয়। হাত কাটার পরেও রামায়ণ ভিক্ষা করতে রাজি হয় না, কিন্তু আম্মা তাকে ভিক্ষা করতেই পাঠায়। রামায়ণ ভিক্ষা না করে চুরি ডাকাতি করে টাকা নিয়ে আসে আম্মার কাছে। আম্মা এটা শুনে অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, ভিক্ষুক না হয়ে কি করতে চাস? রামায়ণ জানায়, পড়ালেখা। আম্মা হেসে বলে, ঠিক আছে, তুই পড়ালেখা করবি। সেই দিকেই আমার খুবই প্রিয় হয়ে ওঠে রামায়ণ। কালামকেও দূরে ঠেলে দেয়। কালাম জানায়, বড় হয়ে হাতের বদলে হাত নেয় রামায়ণ। সবকিছু শুনে শিবানী জিজ্ঞেস করে, বাচ্চাদের কোথায় রাখা হয়েছে? কালাম জানায়, সেটা বলতে পারবো না, তবে আমার সবকিছু হচ্ছে রামায়ণ। রামায়ণের গায়ে ফুলের টোকা লাগলেও আমার ছেড়ে কথা বলবে না। রামায়ণের পুরো ডিটেলস পেয়ে ফাঁদে ফেলার প্ল্যান করে। শিবানী ফাতেমাকে জানায়, রুহানিকে আসলে রামায়ণই মেরেছে। শিবানী বলে, এসব আসলে তার চাল। তারপর কালামকে ফাতেমার হাতে তুলে দিয়ে বলে, কোর্টে প্রেরণ করার সকল বন্দোবস্ত করো। কালামই একজন যার সাক্ষীতে আম্মা এবং রামায়ণ দুজনেই ফেসে যাবে। শিবানী এরপর তার পুরো টিম নিয়ে আসে রামায়ণের ট্রাস্টের সামনে। তারপর ফোন করে রামায়ণকে বলে, আমরা আম্মার আরও একটা আস্তানার সন্ধান পেয়েছি, তুমি বের হয়ে আসো। আসলে শিবানী জানতো রামায়ণকে আস্তানার কথা বললে রামায়ণ সবার আগে আসবে আম্মার কাছে। সেটাই হয়। রামায়ণ আম্মার এলাকায় যেতে থাকলে শিবানী টিম নিয়ে পিছু নেয়। এর মধ্যে রামায়ণ আম্মার কাছে আসলে আম্মাকে কারোর সাথে কথা বলতে দেখা যায়। ফোনে বলে বাচ্চাদের অন্যত্র সরিয়ে নিতে। সেই সময় রামায়ণ আম্মাকে জানায়, শিবানী নাকি আরও একটা আস্তানার সন্ধান পেয়েছে। আম্মা বলে, এটা কিন্তু একটা ট্র্যাপ। তখনই শিবানীর টিম নিয়ে অ্যাটাক করে আম্মা এবং রামায়ণের উপর। দুজনকেই অনেক মারে। জিজ্ঞেস করে, বাচ্চাগুলোকে কোথায় রেখেছিস বল, কিন্তু কেউ কোনো কথাই বলে না। শিবানী রামায়ণকে মারতে থাকলে আম্মা রেগে যায়, কিন্তু রামায়ণ জানায়, আম্মাকে মারতে মারতে মেরে ফেললেও আমি কোনো কিছুই বলবো না। এই কথাতে আম্মা হাসা শুরু করে। শিবানী দুজনকে টেনে হিচড়ে জেলে নিয়ে আসে। জেলে নিয়ে আসতেই কালাম দুজনকে দেখে ভয় পেয়ে যায়। শিবানী একটা কক্ষে বসে রামায়ণের সাথে, চেয়ারের সাথে হ্যান্ডকাপ লাগায়। এরপর রামায়ণকে সব ব্যাপার খুলে বলতে বলে। রামায়ণ চুপচাপই থাকে। সেই সময় থানায় হট্টগোল শুরু হলে শিবানী বাইরে এসে দেখে কালাম ধারালো কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। শিবানী রেগে যায় ফাতিমার উপর। কালাম একমাত্র সাক্ষী ছিল যাকে দিয়ে দুজনকে ফাঁসানো যেত। একটু পরে থানাতে আসে শিবানীর বস। এসে শিবানীকে জবাবদিহিতা করে, কোন সাহসে সে রামায়ণকে ধরে নিয়ে এসেছে, আবার তার জন্য কিনা থানার ভেতরে একজন মারাও গিয়েছে। বস শিবানীকে জানায়, রামায়ণ অনেকগুলো ট্রাস্ট চালায়, তাকে ধরে নিয়ে আসাতে বড় প্রেশার যাচ্ছে। শিবানী বলে, রামায়ণ আম্মার কাছে ছিল, তার সাথে আমার লিঙ্ক আছে, এই এভিডেন্সে আমরা তাকে অ্যারেস্ট করতে পারি। রামায়ণ তখন বলে, আমার উপর অনেকবার হামলা হওয়ার সব কিছু সমাধান করতে আমি আম্মার কাছে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে কিনা তুলে নিয়ে আসা হয়েছে। বস এবার শিবানীকে নির্দেশ দেয় রামায়ণের হ্যান্ডকাপ খুলে দিতে। শিবানী সেটা না করলে বস শিবানীর উপর রেগে যায়। তারপর ফাতিমাকে দিয়ে হ্যান্ডকাপ খোলায়। বস এরপর রামায়ণকে বলে, আপনাকে কিছু হ্যারাসমেন্ট করা হলো, এতে আপনি কি শিবানীর উপর কেস করতে চান? রামায়ণ জানায়, না, করতে চায় না। তারপর শিবানীর কাছে এসে বলে, আপনার হাজবেন্ড তো মৃতপ্রায়, আপনার জন্য শুভকামনা রইল। রামায়ণ থানা থেকে চলে গেলে বস শিবানীকে ডেকে রুলস অমান্য করায় 2 মাসের সাসপেন্ড করে। শিবানী সেটা মুখ বুঝে মেনে নিয়ে থানা থেকে চলে যায়। কিছু দূর যেতেই ফাতেমা ফোন করে রামায়ণকে। আসলে কালামকে থানার মধ্যে মেরেছে ফাতেমাই, এমনকি ফাতেমা হয়ে গিয়েছে আমার লোক।
রামায়ণ ফাতেমাকে নির্দেশ দেয় আমাকে জেল থেকে যেভাবেই হোক বের করে নিয়ে আসার। সেটা ফাতেমা করেও, যা দ্রুত নিউজ মিডিয়ায় ভাইরাল হয়। এমনটা দেখে শক্ট হয়ে যায় শিবানী। অন্যদিকে জেল থেকে বেরিয়ে আম্মা আসে সাগরের মধ্যে চলমান একটা জাহাজে। সেখানে ফাতেমার কর্মকাণ্ডের জন্য আম্মা ফাতেমাকে বাহাবা দেয়, জানায় তোমার এক চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে, তুমি এখন আমাদের লোক। সেই জাহাজে ঝিমলি সহ সবাইকে বন্দি করে রাখা হয়েছিল। আম্মা ঝিমলিকে জাহাজের জানালা দিয়ে সমুদ্র দেখায়। তারা মূলত জাহাজে করে শ্রীলঙ্কা যাচ্ছিল। অন্যদিকে শিবানী এবার তার পুরো মেম্বারদের ডাকে, যেভাবেই হোক আম্মার শেষ দেখে সে ছাড়বে। শিবানী ও তার টিম নিয়ে হাজির হয়ে যায় শ্রীলঙ্কা। তাদের হেল্প করে রোহানির বাবা। সে তার মেয়েকে না কাছে পেলেও সব বাচ্চাদের বাঁচাতে চায়। সবাই প্রতিজ্ঞা করে যেভাবেই হোক বাচ্চাগুলোকে উদ্ধার করবে, সেই সাথে আম্মা রামায়ণ দুজনকে খতম করবে। অন্যদিকে আম্মা ফাতেমাকে নিয়ে হাজির হয় রামায়ণের জার্কো ল্যাবরেটরিতে। ফাতেমা এখন তাদেরই একজন। রামায়ণ দুজনকে ঘুরে দেখায় ল্যাবরেটরি, যেখানে সব বাচ্চাদের উপর টেস্ট করা হচ্ছে HPV-X ভাইরাস। মূলত কোনো কিডনি নয়, ব্লাড টেস্টের নেগেটিভিটির উপর এই ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এই ভাইরাসে মারাত্মক সার্জিক্যাল ক্যান্সার হয়, যার আবার অ্যান্টিডোরও বের করার প্ল্যান আছে। ফাতিমা এখানে রামানের কাছ থেকে জানতে পারে HPV-X ভাইরাসটা শুধুমাত্র নেগেটিভ ব্লাড গ্রুপের বাচ্চাদের উপর কার্যকর হয়, আর পজিটিভরা নিতে পারে না। পরবর্তীতে যেন কোনো ঝামেলায় না জড়াতে হয় সেজন্য মেরে ফেলে, যেমনটা রুহানিকে মেরেছে। এই এক্সপেরিমেন্টে আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এসব শুনে ফাতিমা যেন ঘাবড়ে যায়। এরপর আম্মা ফাতিমাকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে যেতে থাকলে আম্মা ফাতিমাকে বলে, 13 বছর বয়সে আমার কিডনি নেওয়া হয়েছে না, এইবার খেল দেখাবো। তখনই চারদিক থেকে আম্মার গাড়ি ঘিরে ধরে কয়েকজন। ঘিরে ধরার পর নির্বিচারে চালাতে থাকে গুলি। আম্মা ফাতিমাকে কিছু একটা করতে বলে। ফাতিমা আম্মাকে নিয়ে একটা জায়গায় আসে। অন্যদিকে রামায়ণ বিদেশিদের সাথে তার বানানো ভাইরাস এবং অ্যান্টিডোট নিয়ে বিস্তারিত আলোচনা করলে বিদেশি বায়ার খুশি হয়ে যায় এবং বিশাল টাকা অফার করে। এতে রামায়ণ অনেক খুশি হয়। অন্যদিকে ফাতিমা আম্মাকে নিয়ে যেখানে আসে সেখানে আগে থেকে উপস্থিত ছিল শিবানী এবং তার টিম। এবার বোঝা যায় ফাতিমা আসলে শিবানীর হয়ে কাজ করছিল। সেদিন থানাতে কালাম মারা যাওয়ায় শিবানী ফাতিমার ওপর রেগে গেলে ফাতিমা জানায় কোথা থেকে এমন হলো সে বুঝতে পারছিল না। তখনই শিবানী ফাতিমাকে রামায়ণের কাছাকাছি আসতে বলে, যেমনটা রামায়ণ শিবানীর সাথে করেছিল। রামায়ণ আম্মাকে জেল থেকে বের করানোর অফার দেয়, বিনিময়ে 1 কোটি টাকা দেবে বলেও জানায়। ফাতিমা এভাবে রামায়ণের আম্মার সাথে মিশে গিয়ে শিবানীকে সব ইনফরমেশন পাস করে। ফাতিমার ব্যাপারটা দেখানো শেষ হলে শিবানী আম্মাকে বলে, শুধু তোমরা এই অভিনয় পারো ভেবেছ, অভিনয়ে আমরাও কম নই। আম্মা শিবানীকে ভয় দেখায়, জানাই খুব শীঘ্রই রামায়ণ এখানে চলে আসবে। শিবানী জানায় আমরাও তো তারই অপেক্ষা করছি। এরপর আম্মাকে একটা জায়গায় বেঁধে রেখে শিবানী ফাতিমাকে নির্দেশ দেয় তার কাজটা করতে। ফাতিমা প্ল্যান অনুযায়ী নিজের হাতে নিজেই গুলি করে, তারপর রামায়ণের সামনে উপস্থিত হয়ে কাতরাতে থাকে। ফাতিমাকে এরকম অবস্থায় দেখে রামায়ণ বারবার জিজ্ঞেস করে আম্মা কোথায়। ঠিক তখনই রামায়ণের ল্যাবরেটরিতে প্রবেশ করে শিবানী, জানায় তার কাছেই আম্মা আছে। রামায়ণ আমাকে ছেড়ে দিতে বলে, সাথে জানায় এর পরিণতি কিন্তু ভালো হবে না। শিবানী বলে, একদা আম্মা আমার কাছে এসে ডিল করেছিল, কিছু পেতে হলে কিছু দিতে হবে, তাই আমাকে ফিরে পেতে চাইলে সব বাচ্চাদের ছেড়ে দাও। রামায়ণ বলে, ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু তাদের তো জীবনযাত্রার মান উন্নত হবে না, গরিব ঘরেই যাবে। তাছাড়া তাদের উপর যে এক্সপেরিমেন্ট করেছি এতে ভবিষ্যতে অনেক লোক বেঁচে যাবে, তাই কিছু পেতে হলে কিছু দিতে হয়। শিবানী তখন থানার একটা উদাহরণ নিয়ে আসে। সে বলে, যদি 100 জনের জীবনের বিনিময়ে একজনকে মেরে ফেলা হয় তাহলে সেটাও ক্রাইম। রামায়ণ কোনো কিছু না শুনে বলে, যদি আম্মার কিছু হয় তাহলে সবার আগে মারবো ঝিমলিকে। অন্যদিকে আম্মা ক্লিপ দিয়ে হাতের হ্যান্ডকাপ খুলে ফেলে আর একজনকে গলায় ছুরি ছেঁকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সহকর্মী হারানোর ভয়ে আম্মার কথাতে সবাই পিস্তল নামায়। সেই মুহূর্তে শিবানী পিস্তল উঠিয়ে আম্মাকে সেখানেই গুলি করে। এইতে সবাই বিস্মিত হয়ে যায়। আম্মাই ছিল একজন যাকে দিয়ে সব বাচ্চাদের উদ্ধার করা যেত। শিবানী জানায়, এতে তো আর আমার টিম মেম্বারদের খোয়াতে পারি না, তার চেয়ে বরং আম্মাকে মেকআপ করাও, তাকে দিয়ে একটু অভিনয় করায়। একটু পরে একটা কন্টেনারে সব বাচ্চাদের নিয়ে উপস্থিত হয় রামায়ণ। শিবানী আম্মাকে হুইল চেয়ারে করে সামনে নিয়ে আসে, জানায় বেশি ছটফট করছিল তাই ঘুমের ওষুধ দিয়েছে। শিবানী এরপর আম্মার বিনিময়ে বাচ্চাদের চাইলে রামায়ণ জানায় একজন বেশি আছে।
কন্টেইনার থেকে ফাতিমাকে বের করে ফেলে দেয়। তারপর বলে শিবানী কিভাবে আম্বার খোঁজ পেল সেটা মাথায় আসতে মনে পড়ে যায় ফাতিমার কথা। খেলাটা ভালো ছিল। এরপর রামায়ণ আম্মাকে কাছে যায়। শিবানী আগে লোক পাঠিয়ে দেখে সবাই ঠিক আছে কিনা। সবাই থাকলে এবার আমাকে রামায়ণের কাছে পাঠাতেই হয়। সেই মুহূর্তে সবার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। আমাকে রামায়ণের কাছে পাঠাতেই শিবানী ডিটোনেটর সুইচে চাপ দেয়। শিবানী প্ল্যান করে আম্মার বডির সাথে বোম লাগিয়ে দিয়েছিল। বোম ব্লাস্ট হলে রামায়ণ সহ অনেকে আঘাত পায়। সেই সুযোগে শিবানী ফাতেমা সহ বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আসে। বিস্ফোরণে আহত হওয়ার পর রামায়ণ উঠে দাঁড়ালে শিবানী শিকল দিয়ে রামায়ণকে মেরে সকল ক্ষোভ ছাড়ে। তারপরও ছেড়ে দেয় না তাকে। সেই পিএইচবি ভাইরাস রামায়ণের শরীরে পুশ করে দিয়ে বলে, অনেকের জীবন নষ্ট করেছিস, এইবার নিজে ঠেলা সামলা। শিবানী দেশে ফিরলে হোম মিনিস্টার শিবানীর সাসপেন্ড তুলে নেয়। শিবানীর বস শিবানীকে সরি বলে, কিন্তু শিবানী এবার অন্য কিছু চায়। এরপর আসে রামায়ণের কাছে। সে এখন হসপিটালে ভর্তি। সার্জিক্যাল ক্যান্সারের মৃত্যুর সময় গুনছে। শিবানী তার কাছে এসে বলে, ৬০ জন বাচ্চাকে উদ্ধার করেছি, তারা এখন তাদের বাবা মার সাথে আনন্দের সময় পার করছে। আমাকে সাসপেন্ড করে তুই ভালোই করেছিস। আমি এখন নতুন একটা টিম গঠন করেছি, যে টিমের সবাই তোদের মতো রাক্ষসদের সাথে লড়াই ঘরে বিজয়ী হবে। শিবানীর এসব কথা শুনতে শুনতেই মারা যায় রামায়ণ অর্জুন। সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।